অনেকে মনে করছেন যে যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে আর কোনো সমস্যা নেই, নির্বাচন ঠিকমতো হবে। এটা আসলে সবাই কি তাই মনে করছেন? এবং বাস্তবতা হলো বিষয়টি কি তেমনই? তাই যদি হতো তাহলে তারেক রহমান কেন বলবেন যে যত সহজ মনে করছেন ভোটটা তত সহজ না? এই কথা বলার মধ্যে একটা ইঙ্গিত আছে। আবার দেখেন, হঠাৎ করেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলছেন যে তিনি মেয়াদের আগেই পদত্যাগ করবেন। আচ্ছা বলেন, এই কথাগুলো যদি একসাথে মিলান তাহলে আপনার তফসিল হয়ে গেল, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সংকট কি কেটে গেল? সংকট কিন্তু কাটলো না। এই দুই কথার মধ্যে ইঙ্গিত আছে। তারেক রহমানের কথা বাদ দিলাম, তিনি রাজনৈতিক ব্যক্তি, তিনি তার দৃষ্টিকোণ থেকে বলেছে, তার হয়তো নানা ব্যাখ্যা আছে। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ঠিক তফসিল ঘোষণার দিন কেন পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করলেন রয়টার্সের সঙ্গে? কারণ দেশে কোনো গণমাধ্যম তার সাক্ষাৎকার নিতে পারতো কিনা, বা সেখানে কাউকে ডেকে তিনি কথা বলতে পারতেন কিনা, যথেষ্ট সন্দেহ আছে। এর মধ্যে অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারতো। সুতরাং এই বিতর্ক এড়ানোর জন্য হয়তো তিনি রয়টার্সের সাথে কথা বলেছেন, যাতে রয়টার্সের পক্ষ থেকে তার বক্তব্যটা সারা বিশ্বে, দেশে বিদেশে সব জায়গায় প্রচার হয়। এবং সেখানে তিনি কি বলেছেন? মেয়াদের আগে, খেয়াল করেন, তিনি বলছেন যে নির্বাচন পর্যন্ত তিনি থাকবেন। আচ্ছা, নির্বাচন পর্যন্ত এখন বললেন, কদিন পরে প্রতিক্রিয়া যেভাবে রাষ্ট্র করবে বা বিভিন্ন মহল থেকে যে প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করা হবে আমি শঙ্কা করি। তিনি যদি বলেন যে না ঠিক আছে, আমি আগেই এখনই আমি পদত্যাগ করি, তাহলে যে সংকটটা পড়বে, তাহলে কি আপনি নির্বাচন করতে পারবেন? দেখেন, রাষ্ট্রপতি আমাদের সংবিধানে অলংকারিক পদ। নির্বাহী ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর বদলে এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। কিন্তু কোনো কোনো সংকটকালে তখন কিন্তু প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা কিছুই না। তখন কিন্তু সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে এটা অপরিসীম ক্ষমতা। এইটা মাথায় রাখেন যে বাংলাদেশে তো পুরো ক্যাবিনেট পালাই গেছে বলতে গেলে। পুরো ক্যাবিনেটের পতন, সংসদের পতন, মন্ত্রিসভার পতন, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের পতন। টিকে থাকলো কে? টিকে ছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই শাহাবুদ্দিনের কারণে তার অধীনেই আপনার শপথ নিয়ে নিয়ে সরকার গঠিত হয়েছে, বা বলা যায় 106-এর মানে সংবিধানের রেফারেন্স অনুযায়ী এই সরকার চলছে। এটাকে বলা যাবে না পূর্ণাঙ্গ সরকার। আপনি একেবারে স্বাধীন হয়ে গেছেন, একেবারে অন্যান্য সরকারের মতন তা কিন্তু না। কারণ যেহেতু আপনি শপথ নিয়েছেন, আপনাকে এখন আইনসম্মতভাবেই চলতে হবে। এটা এমন না যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর একেবারে পুরো একটা নতুন দেশ স্বাধীন হয়েছে, সুতরাং নতুনভাবে আপনি সংবিধান তৈরি করছেন, তার আলোকে আপনি দেশ চালাবেন, বিষয়টা তো তেমন না। এটা গণঅভ্যুত্থান হয়েছে, সরকারের পতন ঘটছে। বিশ্বের বিভিন্ন দেশে দেশে সরকার পতন ঘটে, হয় গণঅভ্যুত্থানে ঘটে বা আভ্যন্তরীণভাবে নিজেরাই মানে ভেঙে যায়, নিজেরা পদত্যাগের মধ্য দিয়ে সরকার পড়ে যায়। তারপর কি হয়? আবার সেই রাষ্ট্রপতি থাকে বা রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত স্পিকার থাকে, তার অধীনে শপথ নেয় সরকার, তারপরে আবার নতুন নির্বাচন হয়, আবার শাসনতান্ত্রিক পথে দেশ চলে। বাংলাদেশে কিন্তু অনেকটা তেমনই। ফলে এর বাইরে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। ফলে এই অবস্থায় রাষ্ট্রপতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্গান। এটাকে কেউ যদি হালকাভাবে নেয়, যেমন এর আগে রাষ্ট্রপতির ছবিগুলি সরাই দেওয়া হলো বিভিন্ন দূতাবাস থেকে এক রাতের মধ্যে। কেন, কি কারণে দেওয়া হয়েছে, এটার কোনো ব্যাখ্যা নেই। কি এমন ক্ষতি ছিল? এটা তো শেখ মুজিবুর রহমানের ছবি না যে তার প্রতি আক্রোশ আছে, সুতরাং বঙ্গবন্ধুর ছবিগুলি আমি সরাই ফেললাম, শেখ হাসিনা ছবি তো এমনিতেই সরবে। তো এখনো রাষ্ট্রপতি যেখানে জীবিত আছে, যে রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে সরকার চলছে, সেই রাষ্ট্রপতির ছবি সরানোর অর্থটা কি? এর অর্থ কিন্তু কেউ বের করতে পারেনি। এটার ব্যাপারে কোনো গভীর অনুসন্ধানও চললো না, কোনো ব্যাখ্যাও চললো না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি প্রধান উপদেষ্টার কাছে চিঠি লিখলেন, কিন্তু তার কোনো উত্তর আসলো না। তার মানে এটাকে ইগনোর করা হলো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্য অনুযায়ী উপেক্ষা করে চলেছেন। রাষ্ট্র তার অধীনে শপথ নিলেন, সরকার চলছে তার অধীনে, শপথের অধীনে। অথচ যে প্রোটোকল অনুযায়ী যে রেওয়াজ, সেই রেওয়াজগুলো আমি মানছি না। কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমি রাষ্ট্রপতির কাছে যাচ্ছি না বা রাষ্ট্রপতির সাথে মিট করতেছি না। আমি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে রাষ্ট্রপতিকে অবহিত করার যে রেওয়াজ, সেগুলি কিছুই আমি করতেছি না। অ্যাজ ইট ইজ যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই প্রধান উপদেষ্টা, নিজেই প্রধানমন্ত্রী, নিজেই রাষ্ট্রপতি, এমন একটা ভাব। এই ভাব কিন্তু ছিল ওই ইয়াজউদ্দিন একবার হইল না, মনে আছে আপনাদের, 1-11-এর সময় তিনি কি বলে প্রধান উপদেষ্টা, তিনি আবার রাষ্ট্রপতি। কিন্তু সংবিধানে ছিল তত্ত্বাবধায়ক সরকার, একটা ইন্ডিপেন্ডেন্ট বডি থাকবে, যিনি রাষ্ট্রপতি তিনি প্রধান উপদেষ্টা হতে পারবেন না। এটা ছিল একদম শেষ অপশন, মানে 6টা অপশনের শেষ অপশন। পুরো এক প্রথম অপশন, দ্বিতীয় অপশন বাদ দিয়ে তিনি চলে গেছিলেন শেষ অপশনে। তার ফলাফল কিন্তু ভালো হয়নি, চরমভাবে পতন হয়েছে, চরমভাবে অপদস্থ হইতে হয়েছে। সুতরাং এখন যে অবস্থায় রাষ্ট্রপতিকে সবকিছু মেনে নিয়েও, এবং এই রাষ্ট্রপতি বলতে পারেন শেখ হাসিনা কর্তৃক নিযুক্ত,
শেখ হাসিনা কর্তৃক নিযুক্ত, কিন্তু তিনি তো রাষ্ট্রের একটা অংশে পরিণত হয়েছে। যার দ্বারাই নিযুক্ত হোক না কেন, যখন তিনি রাষ্ট্রের অংশে পরিণত হয় এবং আপনারাও যখন নাকি তার অংশ, তখন কেন আপনি রাষ্ট্রপতিকে ইগনোর করতেছেন? এটা একটা প্রশ্ন। আপনার হইতে পারে উনার নাম চুপ্পু, উনি মানে তেলবাজ লোক, উনি চাটুকার, উনি অমুক তমুক, আপনি হাজার গালি দেন সারাদিন, কিন্তু আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তো একটা প্রতিষ্ঠান, এটা ব্যক্তি না। তো সুতরাং সেটাকে মান্য করা, সেই অনুযায়ী আপনাকে চলা, আপনি কিছুই করছেন না। তার ছবি সরাই দিলেন, কেন সরাই দিলেন? দূতাবাসগুলোর কাছে কোনো ব্যাখ্যা নেই, কারো কাছেই কোনো ব্যাখ্যা নেই, সরকারও কোনো ব্যাখ্যা দেয়নি। আবার কেন রেওয়াজ অনুযায়ী মিট করা হয় না, মিট করতে যান না ডক্টর মাহমুদ ইউনূস, তার কোনো ব্যাখ্যা নেই। এই অবস্থায় তিনি যখন বলছেন যে আমি মেয়াদ শেষের আগেই পদত্যাগ করব, এখন তিনি আওয়াজ দিলেন যে নির্বাচন পর্যন্ত থাকবেন, কিন্তু তারও আগে যদি তিনি পদত্যাগ করেন তখন কি হবে? তখন যে শূন্যতা হবে, তার বদলে কাকে খুঁজবেন? স্পিকার আছে? স্পিকারও তো পদত্যাগ করছে, কেউ কিন্তু নাই, আপনার কিন্তু কোনো অপশন নাই। ফলে আমি মনে করি যে রয়টার্সের কাছে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, যে কথা বলেছেন, এইটা ওনার ব্যক্তিগত ক্ষোভ, অভিমান, এটা মনে করার কোনো কারণ নাই। এর মধ্য দিয়ে কিন্তু একটা গভীর সংকট তৈরি হতে পারে। অতএব সাধু সাবধান।